হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, একটা গুরুত্বপূর্ণ আপডেট। তোমরা আজকে সকলেই জানো যে এসএসসি যে 26,000 চাকরি বাতিল মামলা, তা যে সুপ্রিম কোর্টের শুনানি ছিল এবং প্রথম যে শুরু থেকে কিন্তু 10:30 থেকে যে 10:35 থেকে কিন্তু শুনানি শুরু হয় এবং সারাদিন আজকে কিন্তু এই শুনানি চলে। বিভিন্ন বিষয়ে আর্গুমেন্ট হয়, বিভিন্ন তথ্য কিন্তু উঠে আসে এবং প্রধান বিচারপতি বিভিন্নভাবে তা কটাক্ষ করে। এবং আজকের একটা মূল কটাক্ষ ছিল, যেটা মাঝপথে কিন্তু বিচারপতি বলেন যে ডাল মে কুছ কালা হয় ইয়া সব কুছ হি কালা। এই মন্তব্য করেন প্রধান বিচারপতি বিচার চলাকালীন অর্থাৎ মধ্য সময়কালে। এবং বিভিন্ন তথ্য এখানে উঠে আসে। তো সমস্ত তথ্য আমি তোমাদের সামনে, যদিও পুরোটা শেয়ার করাটা একদম যথেষ্ট নয়, কারণ একটা ভিডিও বানাতে গেলে যে শুনানি আজকে হয়েছে সারাদিন, সেটা করতে গেলে মোটামুটি প্রায় 4 ঘন্টার ভিডিও হয়ে যাবে। তো যে মূল জিস্ট বিষয়গুলো রয়েছে সেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরবো। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটি সকলের সাথে শেয়ার করো আর লাইক করো। আর যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করতে কেউ কিন্তু ভুলো না। তো দেখো, আজকে 26,000 চাকরি বাতিল মামলা শুনানি ছিল সুপ্রিম কোর্টে। কাদের চাকরি থাকবে, কাদের চাকরি যাবে, এই বিষয় নিয়ে কিছুটা আলোচনা করব। কারণ এর পরবর্তী শুনানি কবে কী রয়েছে সেটা আলোচনা করব। দুর্নীতিতে নিয়োগ যাদের হয়েছে তাদের কি বাছাই করা যাবে, এই সমস্ত প্রশ্ন কিন্তু উঠে আসছে বিভিন্ন দিক থেকে। তো এগুলো কিন্তু ক্লিয়ার করার চেষ্টা করব এই ভিডিওর মধ্য দিয়ে। ওকে, তো দেখো, আজকে যখন প্রথম এসএসসি মামলা যখন শুনানি হয় সুপ্রিম কোর্টে, শুনানির মাঝপথে কিন্তু বিচারপতি বলেন যে ডাল মে কুচ কালা হয় ইয়া পুরাহি কালা হয়, এই বিষয়টা বলেছিলেন। তো তোমরা জানো যে সকলে সুপ্রিম কোর্টে আজকে এক নম্বর যে কোর্ট নম্বর 1-এ কিন্তু এই শুনানি ছিল এবং এখানে কিন্তু সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতি তিনি পুরো বিষয়টা ভালো করে শোনেন এবং বিষয়টা জানার চেষ্টা করেন। তো প্রথমে কিন্তু বলার চেষ্টা করেন, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার থেকে আইনজীবী মিস্টার দ্বিবেদী তিনি বলেন তিনি যে প্রধানত যে 7ই মে যে 2024 এসএসসি মামলা নিয়ে যে শুনানি ছিল সেই বিষয়টা প্রথমে তিনি এক এক করে বলার চেষ্টা করেন এবং সেখানে তিনি বলেন যে টেন্টেড প্রার্থী কারা ছিল, তারপরে কারা মানে নন ট্রেন্ড প্রার্থী ছিল কারা, সমস্ত বিষয় কিন্তু এখানে তিনি তুলে ধরেন। এবং সাথে সাথে বলেন যে সুপার নিউমেরিক যে পোস্ট নিয়ে যে রাজ্য সরকারের উপরে যে দোষারোপ করা হয়েছিল বা এসএসসির উপরে, সেই বিষয়গুলো তিনি সমস্ত কিছু তুলে ধরেন। তো সেই সময় প্রধান বিচারপতি সমস্ত কিছু শুনতে শুনতে তিনি বলেন যে আপনারা কিন্তু যে 65B সেই বিষয়টা নিয়ে যাচ্ছেন, কিন্তু সেই বিষয়টা টোটালি কিন্তু একটা আলাদা বিষয়। ওখানে কিন্তু যে বিষয়টা উল্লেখ রয়েছে সেটার সাথে কিন্তু এটার কোনো মিল নেই। ঠিক সেই সময় কিন্তু রাজ্য সরকারের আইনজীবী তিনি বলেন যে এখান থেকে কিন্তু যে বিষয়গুলো তুলে ধরা হয়েছিল যে কারা যোগ্য কারা অযোগ্য, সেটা কিন্তু একটা যে ওএমআর কপি থাকা দরকার বা স্ক্যান কপি যেগুলো, সেগুলো কিন্তু সমস্ত কিছু কিন্তু এই মুহূর্তে নেই এবং এটা হাইকোর্টেও জানানো হয়েছিল। তখন প্রধান বিচারপতি মন্তব্য করেন এখানে মাঝপথেই যে তাহলে যে হাইকোর্টে যে মামলাটা করা হয়েছিল বা হাইকোর্টে যে বিষয় শুনানি হয়েছিল ডিভিশন বেঞ্চে, সেটা তো ঠিক ছিল। সেখানে কিন্তু প্রধান বিচারপতি আবার একটা বড় মন্তব্য করে বসেন, সেটা হচ্ছে যে এই যে ওএমআরের যে কপি যে সিবিআই যে তদন্ত করেছে সেখানে যে কপির যে সংখ্যাটা এবং তার সাথে সাথে যে রাজ্য সরকারের এসএসসি তরফ থেকে দেওয়া যে সংখ্যাটা, তার সাথে কিন্তু কোনো মিল নেই। এই সমস্ত বিষয়গুলো কিন্তু একের পর এক কিন্তু শুনানি হয়। তো তখন প্রধান বিচারপতি বললেন যে তাহলে কিভাবে এটা করা যায়, একটা যে কারো যে প্রশ্ন ভুল যে যারা মানে দুর্নীতিগ্রস্ত হয়ে ঢুকেছে তাদেরকে কিভাবে আলাদা করা যায় এবং কারা যোগ্য কারা অযোগ্য প্রার্থী সেটা কিভাবে বাছাই করা যায় সেটা নিয়ে তিনি বিচার করতে বলেন বিষয়টা। এবং এই দুটো বিষয় নিয়ে যখন বলেন তখন তিনি আরও বলেন যে তাহলে কি পুরো প্যানেলটাই বাতিল করা যায় নাকি বাকিদের আলাদা করা যাবে, এটা নিয়ে কিন্তু একটা আজকে কিন্তু মন্তব্য করা হোক বা এটা নিয়ে বিচার করা হোক। তো এই সমস্ত বিচার চলাকালীন বিভিন্ন দিক থেকে বিভিন্ন মন্তব্য আসে। যারা চাকরি প্রার্থী ছিল তাদের দিক থেকে যে আইনজীবী ছিলেন তিনিও বিভিন্ন মন্তব্য প্রকাশ করেন, পশ্চিমবঙ্গ সরকার যে আইনজীবী ছিলেন তিনিও মন্তব্য প্রকাশ করেন, সিবিআইয়ের দিক থেকে যে বিভিন্ন কিছু তথ্য সেগুলো নিয়ে আলোচনা হয়। তো এই সমস্তগুলো কিন্তু এখানে প্রোভাইড করা যথেষ্ট হবে না এবং ভিডিওটা বড় হয়ে যাবে। তো যে বিষয়গুলো উঠে এসছে সেগুলো আমি এক এক করে তোমাদের বলছি। যে 17টা পয়েন্ট আমি মূল পয়েন্ট বলছি, সেগুলো কিন্তু তোমরা মন দিয়ে দেখো এবং শোনো। প্রথমত যে প্রথম পয়েন্টটা সেটা হচ্ছে 4টি ক্যাটাগরিতে শূন্যপদের থেকেও বেশি নিয়োগ হয়েছে, অর্থাৎ যে 4টি ক্যাটাগরি থাকা দরকার। 2 নম্বর বলছে প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও কিন্তু নিয়োগপত্র হয়েছে, অর্থাৎ 26,000 যে প্যানেলের যে ছিল সেই প্যানেলের পরেও কিন্তু বাড়তিভাবে বা বেশি করে কিন্তু নিয়োগ করা হয়েছিল। 3 নম্বর কি প্রকাশিত হয়নি নম্বর সহ চাকরি প্রার্থীদের মেরিট লিস্ট,
অর্থাৎ কি না, যে সমস্ত চাকরি প্রার্থী চাকরি পেয়েছিল তাদের কিন্তু যে মেরিট লিস্ট সেটা কিন্তু প্রকাশিত হয়নি, তাও কিন্তু চাকরিতে তাদের রাখা হয়েছে এবং চাকরিতে তারা প্রবেশ করেছে। নেক্সট 4 নম্বর হচ্ছে খালি ওএমআর সিট জমা দিয়েও কিন্তু হয়েছে নিয়োগ। এটা তোমরা সকলেই জানো যে অনেক কিন্তু ব্ল্যাঙ্ক ওএমআর কপি কিন্তু জমা হয়েছে এবং এই ব্ল্যাঙ্ক ওএমআর কপি জমার মধ্য দিয়েও কিন্তু নিয়োগ হয়েছে, যেটা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ঘুরেছে। 5 নম্বর বেআইনিভাবে গোপন টেন্ডারে এনআইওএসকে অর্থাৎ নাইসা, এই নাইসাকে ওএমআর মূল্যায়নের দায়িত্ব দেওয়া হয় এবং এই নাইসাই কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেখান থেকে কিন্তু কোনো ওএমআর কপির কিন্তু কোনো পাওয়া যায় না। নেক্সট 6 নম্বর নাইসা আবার তৃতীয় এজেন্সিকে নিয়োগ করেছে যা বেআইনি, এবং নাইসাকে যেহেতু দায়িত্ব দেওয়া ছিল ঠিক ছিল, কিন্তু নাইসা আবার কী করেছিল যে নাইসাকে যেহেতু দায়িত্ব দেওয়া ছিল ওএমআর কপি স্ক্যান সমস্ত কিছু মূল্যায়নের মামলার দায়িত্ব, সেটা নাইসা আরও আবার অন্য একটা তৃতীয় একটা কোম্পানিকে বা এজেন্সিকে কিন্তু এই দায়িত্ব অর্পণ করে। নেক্সট 7 নম্বর কি ওএমআর স্ক্যান করা হয়েছে এসএসসির অফিসেই। 7 নম্বর পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ যে এই ওএমআর স্ক্যান এটা কিন্তু এসএসসির অফিসেই হয়েছে এবং এখান থেকে এটা বোঝা যাচ্ছে যে এখানে কিন্তু দুর্নীতি কতটা পরিমাণে হয়েছে, একটা হিউজ পরিমাণে কিন্তু এখানে দুর্নীতি দেখা যায়। 8 নম্বর হচ্ছে এসএসসি সার্ভারে সিবিআই কোনো স্ক্যান মিরর ইমেজ পায়নি। এই পয়েন্টটা কিন্তু তোমরা সকলে একটু মনে করো যে এই যে 8 নম্বর পয়েন্টটা যে এসএসসি সার্ভারে সিবিআই কোনো স্ক্যান মিরর ইমেজ পায়নি, অর্থাৎ এই যে নাইসাকে যখন মূল্যায়ন করতে দেওয়া হলো তারপরে যে মানে স্ক্যান কপিগুলো যে পাঠাবার আর কি, মিরর কপিগুলো যেগুলো মানে এসএসসিকে পাঠানোর জন্য, সে এসএসসির কাছে কিন্তু এই কিন্তু মিরর কোনো থাকেনি, স্ক্যান মিরর কোনো কিছু পাওয়া যায়নি। নেক্সট 9 নম্বর বলছে প্রার্থীদের আরটিআইতে যে স্ক্যান কপি দিয়েছে এসএসসি সিবিআই তাদের সার্ভারে তা পায়নি, অর্থাৎ আরটিআইতে যে স্ক্যান কপি এসএসসি দিয়েছিল ক্যান্ডিডেটদের সেটা কিন্তু সিবিআই তাদেরকে কিন্তু তার সার্ভারে কিন্তু পায়নি। অর্থাৎ তাহলে কীভাবে এই স্ক্যান কপিগুলো পাওয়া গেল এবং তাহলে কি এগুলো ভুল স্ক্যান কপি দেওয়া হয়েছিল, এটা নিয়েও প্রশ্ন রয়েছে এবং এগুলো সমস্ত কিছু আমি যেগুলো বলছি 17 পয়েন্ট, এগুলো কিন্তু সুপ্রিম কোর্টের মূল বিষয় আজকে তুলে ধরা হয়েছে। নেক্সট 10 নম্বর হচ্ছে স্ক্যান কপি না রেখেই আসল ওএমআর শিট নষ্ট করা হয়েছে, অর্থাৎ এটা কিন্তু প্রমাণ পাওয়া গেছে যে স্ক্যান কপি না রেখেই আসল ওএমআর কপিই কিন্তু নষ্ট করে দেওয়া হয়েছে। সেটা কীভাবে নষ্ট করা হয়েছে তোমরা সকলেই জানো এবং কীভাবে করেছে সেটা একমাত্র এসএসসি জানে। প্যানেলে 11 নম্বর প্যানেলের নাম না থাকলেও নিয়োগপত্র দেওয়া হয়েছে, অর্থাৎ মানে যাকে বলে ভুয়োভাবে নিয়োগপত্র, অর্থাৎ কে চাকরির জন্য পরীক্ষায় বসছিল কে বসছিল না, কে চাকরির জন্য যোগ্য কে অযোগ্য, এই সমস্ত কিছু না বিচার করে কিন্তু প্যানেলের নাম থেকেও প্যানেলের নিয়োগপত্রের যে নাম সে না থেকেও কিন্তু তাদেরকে এক এক করে নিয়োগপত্র ব্ল্যাঙ্ক কপির মধ্য দিয়ে কিন্তু দেওয়া হয়। 12 নম্বর র্যাঙ্ক জাম্প নিয়োগপত্র। র্যাঙ্ক জাম্প করাতে নিয়োগপত্র কি মানে হয়তো ধরো কারো হয়তো 642 রয়েছে, কারো হয়তো 647 রয়েছে, কিন্তু 647কে না দিয়ে নিয়ে 642, আমি একটা অ্যাজামশনভাবে একটা নাম্বার বললাম আর কি, তো 647কে না দিয়ে 642, অর্থাৎ র্যাঙ্ক জাম্প করে কিন্তু তাকে চাকরি দেওয়া হয়েছে, নিয়োগপত্র দেওয়া হয়েছে। 13 নম্বর নিচু র্যাঙ্কে থাকাদেরও নিয়োগ দেওয়া হয়েছে, অর্থাৎ একই জিনিস, অর্থাৎ যারা কম র্যাঙ্কে রয়েছে যারা একদম নিচের দিক থেকে রয়েছে তাদেরকেও কিন্তু নিয়োগপত্র দেওয়া হয়েছে, এখানেও দুর্নীতি ধরা পড়েছে। নেক্সট 14 নম্বর রিক্রুটমেন্ট রুলস না মেনে 4টি স্তরে দেদার নিয়োগ হয়েছে, বিভিন্নভাবে যা ইচ্ছা তাইভাবে কিন্তু নিয়োগ করা হয়েছে, পরীক্ষা না দিয়েও কিন্তু চাকরি হয়েছে অনেকেরই, অবৈধ নিয়োগপ্রাপ্তদের জন্য সুপার নিউমেরিক পোস্ট তৈরি করা হয়েছে এবং 17 নম্বর পয়েন্ট হচ্ছে বেআইনি নিয়োগের মোট সুবিধাভোগী কত এখনও অধরা, রাজ্য এসএসসি পর্ষদের বক্তব্য এক্ষেত্রে অবাস্তব মনে হয়েছে। অর্থাৎ এই বিষয়গুলো কিন্তু আজকে এইগুলো কিন্তু কথাগুলো উঠে এসছে এবং এখান থেকে যখন বিচারপতি বিভিন্নভাবে যে তথ্যগুলো মানে একটা করে সেখান থেকে তিনি দুটো বিষয় বলেন যে কিভাবে তাহলে কাদেরকে কারা যোগ্য কারা অযোগ্য সেটা প্রার্থী কীভাবে বাছাই করা হবে, সেটা সম্পূর্ণ এসএসসিকে কিন্তু কড়াভাবে বার্তা দেয়, যেগুলো কিন্তু তাড়াতাড়ি একটা সলভ করার চেষ্টা করতে হবে এবং নেক্সট শুনানি কিন্তু কবে দেওয়া হয়েছে সেটা আমি তোমাদের এই পোস্টের মাধ্যমে ভিডিওর মাধ্যমে বলছি। তো দেখো এখানে কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে এসএসসির যে একটা মানে ধোঁয়াশা, সেই ধোঁয়াশা কিন্তু এখনও পর্যন্ত কিন্তু রয়ে গেছে, যারা চাকরি প্রার্থী রয়েছে যারা এখনও পর্যন্ত যারা নতুনভাবে এসএসসি দেবে তাদের ক্ষেত্রেও, কারণ এই মামলা না মিটলে কিন্তু আবার নতুন করে যে কোনো পোস্ট ক্রিয়েট করে যে চাকরি এসএসসি কোনো পরীক্ষা নেবে সেটা কিন্তু একদম কিন্তু এখনও অধারায় রয়েছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যারা নিচুতে রয়েছে দেখবে এখন কিন্তু এসএসসি যে কাউন্সেলিং চলছে এসএসসির কিন্তু কি যে আবার যে নতুন করে যারা র্যাঙ্ক জাম্প করেছে তাদেরকে কিভাবে বাদ দেবে এবং কাদেরকে যারা র্যাঙ্কের মধ্যে রয়েছে তাদেরকে কীভাবে চাকরি দেবে সেটা নিয়েও কিন্তু একটা ধোঁয়াশার মধ্যেই থেকে গেছে।
তো এই সমস্ত বিষয়গুলো আজকে অনেকক্ষণ ধরে কিন্তু তোমরা সকলে জানো যে অনেকক্ষণ ধরে কিন্তু সুপ্রিম কোর্টে এ নিয়ে বিচার হয় এবং বিচার পর্বের শেষে কিন্তু প্রধান বিচারপতি কিন্তু একটা ভালো বিষয় বলেন যে যেটা হচ্ছে এটার মধ্যে কিন্তু অনেক কিছু মানে বিষয় ধোঁয়াশা থেকে যাচ্ছে, সেই ধোঁয়াশাগুলো ক্লিয়ার করার জন্য কড়া বার্তা কিন্তু এসএসসি চেয়ারম্যান এসএসসিকে দেওয়া হয়, রাজ্যের এসএসসি দপ্তরকে। এবং শেষে দেখো চাকরি বাতিল মামলার যোগ্য বাছাই না হলে বাতিল পুরো প্যানেল, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। এটা কিন্তু একটা বলেছে যোগ্য পৃথকীকরণ সম্ভব, 26,000 চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টকে জানালো রাজ্য। ডাল মে কালা ইয়া সবকুচই কালা মন্তব্য প্রধান বিচারপতি করেছিলেন। এবং পরবর্তী যেটা শুনানি সেটা হচ্ছে 7ই জানুয়ারি, অর্থাৎ 2025 সালের ফার্স্ট উইক, প্রথম মাসের প্রথম সপ্তাহে কিন্তু, অর্থাৎ 7ই জানুয়ারি কিন্তু এর শুনানি হবে। এবং এই শুনানি ফাইনাল কি শুনানি জানা যাবে এবং আজকের যে পুরো জাজমেন্ট সেই বিষয়টা কী রয়েছে এটা কিন্তু কালকে কিন্তু আপডেট পাওয়া যাবে যে জাজমেন্টের মধ্যে কী কী বিষয়গুলো উঠে এলো, কোন বিষয়ে তাদেরকে পদক্ষেপ নিতে বলা হয়েছে এসএসসির তরফ থেকে, কোন পদক্ষেপ সিবিআইয়ের দিক থেকে নেওয়া হবে বা কোন পদক্ষেপ কিভাবে তাদেরকে বাছাই করা হবে যোগ্য সুপ্রিম কোর্টে পরবর্তী বার্তা কী আসতে পারে, এই সমস্ত বিষয় কিন্তু পরের জাজমেন্টে বোঝা যাবে এবং পরের যে 7 তারিখ শুনানি সেখানে কিন্তু সমস্ত বোঝা যাবে। তো এই ছিল মূল বিষয়, যেটা সংক্ষেপে তোমাদের বলার চেষ্টা করলাম, কারণ পুরো ভিডিওর মধ্য দিয়ে কিন্তু যে সমস্ত কিছু বলাটা এটা কিন্তু অসম্ভব। তো এটাই ছিল আজকের মূল WBSSCর বিগ আপডেট। আশা করছি পরবর্তী শুনানি কী হবে সকলে অপেক্ষায় থাকবো। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করতে কেউ ভুলো না। ওকে, ধন্যবাদ, জয় হিন্দ।